নমস্কার, আমি মৌমিতা। আমার কালিন্দী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যদি আমার গল্প পাঠ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর গল্পগুলো যদি পছন্দ হয় গল্পের নিচে লাইক বাটনটা টিপে দিন না। আর গল্প শুনতে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আমি পড়ব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প রূপো বাঙাল। আমি সকালে উঠেই চণ্ডীমণ্ডপে যেতাম হিরু মাস্টারের কাছে পড়তে। আজ ঘুম ভাঙতে দেরি হওয়ায় মনে হলো কাল অনেক রাত্রে বাবা বাড়ি এলেন মরেলডাঙ্গার কাছারি থেকে। আমরা সব ভাই বোন বিছানা থেকে উঠে দেখতে গেলাম বাবা আমাদের জন্য কি কি আনলেন। চণ্ডীমণ্ডপের উঠানে পা দিতেই রূপো কাকা আমাদের বকে উঠল, রাজপুত্র সব উঠলেন এখন। বলি, করে খাবা কি করে? বামুনের ছেলে কি লাঙল চষ্টি যাবা? বাবা বাড়ি থাকতেও রূপো কাকা আমাদের চোখ রাঙাবে। দাদা ভয়ে ভয়ে উত্তর দিলে, রাতে ঘুম হয়নি রূপো কাকা। কেন রে? ছাড় পোকার কামড়ে। বাবা, যা ছাড় পোকা খাটে। যা যা তাড়াতাড়ি পড়তে যা। রূপো কাকা আমাদের আত্মীয় নয়, বন্ধু নয়, বাড়ির গোমস্তা কি নায়েব নয়, এমনকি রূপো কাকা হিন্দু পর্যন্ত নয়। রূপো কাকা আমাদের কৃষাণ মাত্র, মাসে 3.5 টাকা মাইনে পায়। রূপো কাকার আসল নাম রূপো বাঙাল ও জাতে মুসলমান। আমাদের গায়ের চৌকিদারও ও। পিসিমার মুখে শুনেছি রূপো কাকা নাকি সাজি মাটির নৌকাতে চড়ে ওর 20-22 বছর বয়সের সময় দক্ষিণ দেশ থেকে আমাদের গ্রামের ঘাটে নিরাশ্রয় অবস্থায় এসে নেমেছিল। কেন এদেশে এসেছিল তা শুনিনি, সেই থেকেই আমাদের গ্রামেই রয়ে গেছে। বিদেশ থেকে এসেছিল বলে উপাধি বাঙাল, এই উপাধিরই বা কারণ কি তা বলতে পারবো না। রূপো কাকা আমাদের বাড়ির কৃষাণগিরি করছে আজ বহুদিন, আমাদেরও জন্মাতে দেখেছে। কিন্তু সেটা আশ্চর্য কথা নয়। আশ্চর্যের কথা হচ্ছে এই যে ও আমার বাবাকে নাকি কোলে করে মানুষ করেছে, অথচ রূপো কাকাকে দেখলে তেমন বুড়ো বলে মনে হয় না। আমারই ঠাকুরদাদা হরিরাম চক্রবর্তী গাড়ু হাতে নদীর ধারে গিয়ে দাঁড়িয়েছিলেন সাহেবের ঘাটে কই মাছ কিনবার জন্য। রূপো কাকা সাজি মাটির নৌকাতে বসেছিল। ওর অবস্থা দেখে হরিরাম চক্রবর্তী ওকে গ্রামে আশ্রয় দেন। সেসব অনেক দিনের কথা। রূপো কাকার বয়স এখন কত জানি না, মোটের উপর বুড়ো। ঠাকুরদাদা যখন মারা যান বাবার তখন 25 বছর বয়স। বাবাকে তিনি নায়েব পদে বহাল করে গেলেন জমিদার বাবুকে বলে কয়ে। সেই থেকে বাবা আছেন মরেলডাঙ্গার কাছারিতে। আর বাড়িতে বিষয় সম্পত্তি দেখাশোনা, প্রজা, খাতকপত্র এইসব দেখাশোনা করার ভার ওই 3.5 টাকা মাইনের কৃষাণ রূপো কাকার ওপর। আমাদের অবস্থা ভালো গ্রামের মধ্যে, এই কথা সবার মুখেতে শুনে এসেছি জ্ঞান হয়ে অবধি। বড় বড় 4-5টা ধানের গোলা, এক একটিতে অনেক ধান ধরে। কলাই মুগ অজস্র, প্রজাপত্র সর্বদা আসছে খাজনা দিতে। এইসব দেখাশোনা করে কে? রূপো কাকা সব দেখাশোনা করত। আশ্চর্যের কথা, বাবা বিশ্বাস করে এই সামান্য মাইনের মূর্খ কৃষাণকে এত সব বিষয় আশয় দেখবার ভার দিয়ে নিশ্চিন্ত ছিলেন। বাবাকে সবাই ভীষণ ভয় করে চলতো, মুখের ওপর কথা বলতে সাহস করত না কেউ। কিন্তু রূপো কাকা বাবাকে বলতো, বলি ও বাবু, তুমি যে এসো বাড়িতে 9 মাস 6 মাস অন্তর, এতটা বিষয় দেখে কে বলো তো? আদায়পত্র তো এবছর কিছুই হলো নি। হাতির 5 পা দেখেছো নাকি? এত বড় সংসারটা চলবে কিসি? বাবা 2 মাস অন্তর 2-3 দিনের জন্য বাড়ি আসেন। বাবার অনুপস্থিতিতে গোলার চাবি খুলে রূপো কাকা ধান পাড়ত, কলাই মুগ পাড়ত, খাতকদের কর্জ দিত, নিজের দরকার হলে নিজেও নিত। আমরা সব ছেলে মানুষ, কিছুই বুঝি নে। ঠাকুরমা প্রবীণা বটে, কিন্তু ভালো মানুষ, বিষয় আশয়ের কিছুই বুঝতেন না। আমাদের আছে সব, কিন্তু দেখে নেবার লোক নেই।
সে অবস্থায় সব কিছুর ভার ছিল রূপো কাকার ওপর। বাবা বাড়ি এসে পরদিন চণ্ডীমণ্ডপে বসতেন মহাজনী খাতা খুলে, বলতেন, কে কে নিয়েছে রূপো? রূপো কাকা বলতেন, লিখে রাখো, সনাতন ঘোষ 6 কাঠা কলাই, 2 কাঠা বীজমুগ, কড়ি 6 কাঠা। আচ্ছা, হয়েছে? আচ্ছা লেখো, বীরুমণ্ডল 2 বিশ ধান, কড়ি 5 শলি। আচ্ছা, হয়েছে? হয়েছে। রূপবাঙাল 1 বিশ ধান, 2 কাঠা কলাই। আচ্ছা, হয়েছে? হয়েছে। লেখো, কাটু কলু 4 কাঠা কলাই, কড়ি 4 কাঠা, ময়জ্যোতিষের ধান 11 কাঠা, কড়ি 7 কাঠা। এইভাবে রূপো কাকা অনর্গল বলে চলেছে গত 2 মাসের মধ্যে কর্য দিয়েছে যাকে যতটা জিনিস। ওর সব মুখস্থ, কোনো কিছু ভোলে না। ওরই হাতে গোলার চাবি থলো, যাকে যা দরকার সব মনে করে রেখে দিয়েছে বাবার খাতায় লেখাবার জন্য। একদিন একটা ঘটনা ঘটল। রূপো কাকার জ্বর হয়েছিল, আমাদের বাড়িতে আসেনি 2-3 দিন। এমন সময় বাবা বাড়ি এলেন মোরেলডাঙ্গা থেকে। এসেই বিকেলে রূপোকে ডেকে পাঠালেন। রূপো জ্বরে কাঁপতে কাঁপতে বললে, বলো গে যাও, আমি জ্বরে উঠতে পারছি না, এখন যেতে পারবো না, জ্বরে মরছি। তা সীতানাথ আর আসতে পারলো না পায়ে পায়ে, তার একটু এলে কি মান যেত? বাবা বাবু মানুষ, নতুন বাবু। রূপো বাঁধানো ছড়ি হাতে নিয়ে বেড়ান, কোঁচা হাতে নিয়ে ঘোরেন, ঘড়ির চেন ঝোলে বুকে, হাতে থাকে ঝকমকে আংটি। প্রজাপত্তরের কাছে খুব খাতির। বাবাকে যখন লোকে ফিরে এসে কথা বললে, তখন বাবা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন। তখন কিছু না বলে গুম হয়ে রইলেন। এর দিন 5-6 পরে রূপো কাকা সেরে উঠে আমাদের বাড়ি এলো। বাবা তখন চণ্ডীমণ্ডপে বসে হিসেবের খাতাপত্র দেখছিলেন। ওকে দেখেই কড়া সুরে বলে উঠলেন, রূপো, কি তুমি মনে মনে কি ভেবেছো জিজ্ঞাসা করি? তা তোমার এত বড় আস্পর্ধা, তুমি বলো আমি পায়ে পায়ে তোমার বাড়ি যাব? তুমি জানো কার সামনে তুমি দাঁড়িয়ে আছো? তোমার মুন্ডুটা যদি কেটে ফেলি তাহলে খোঁজ হয় না, তুমি জানো? এত বড় লোক তুমি হলে কবে? রূপো কাকাও সমানে গলা চড়িয়ে উত্তর দিলে, তা তুমি মাথা কাটবে না? এখন কাটবে বই কি। হ্যাঁ রে সীতানাথ, তোকে যে কোলে করে মানুষ করেছিলাম একদিন, মনে পড়ে? এখন তুমি বড় হয়েছো, বাবু হয়েছো শীতে বাবু, এখন তুমি আমার মুন্ডু কাটবা না? বড্ড গুণবন্ত হয়েছিস তুই, হ্যাঁ সীতানাথ? তুমি ছেড়ে রূপো কাকা সামান্য 3.5 টাকা মাইনের কর্মচারী হয়ে মনিবকে তুই বলেই সম্বোধন আরম্ভ করলে সকলের সামনে। বাবা বললেন, যা যা, বকিস নে। না বকবো না, তুই বড্ড তালেবর হয়েছিস আজকাল, হ্যাঁ বড্ড বাবু হয়েছিস। তুই আমার মুন্ডু নিবি না তো কে নেবে? বলেই রূপো কাকা হাউ হাউ করে কেঁদে ফেললে। আমার ঠাকুরমা ছিলেন বাড়ির মধ্যে। রূপোর কান্না শুনে তিনি বাইরে ছুটে এসে বাবাকে যথেষ্ট বকলেন। বাবা বললেন, তা বলে আমায় এরকম বলে কেন? ঠাকুরমা বললেন, তুই কাকে কি বলিস শীতে? তোর একটা কাণ্ডজ্ঞান নেই? তুই কি খেপলি? বাবা কলম ছেড়ে বাড়ির মধ্যে উঠে এলেন। তারপর রূপো কাকার হাত ধরে বললেন, রূপদা, তুই কিছু মনে করিস নে, আমার বলা ভুল হয়ে গিয়েছে, বড্ড ভুল হয়েছে। রূপো কাকার রাগ কমে না, বললে, না দরকার নেই আমার কাজে, ঢের হয়েছে, নে তোর গোলার চাবি ছড়া রেখে দে, মুই আর ওসব ঝামেলা পোয়াতে পারবো না, নে তোর চাবি ছড়া। কতবার বোঝানো হলো, রূপো কাকা কিছুতেই শুনবে না। চাবির থলো সে খুলে বাবার সামনে ছুঁড়ে ফেলে দিলে। শেষে বাবা বললেন, বেশ তাহলে আমিই বাড়ি ছেড়ে যাই, রইল গলাপালা প্রজাপত্তর, আমি কাল সকালের গাড়িতেই বেরোচ্ছি। রূপো কাকা ঝাঁঝের সঙ্গেই বললেন, তুই চলে যাবি তো তোর বাচ্চা কাচ্চা মানুষ করবে কেডা? কেন? তুমি? মোর দায় পড়েছে, তোরে কুলেপিঠে মানুষ করলাম বলে তোর ছেলেপিলেও কোলেপিঠে মানুষ করব। আমি কি আর জোয়ান আছি? এখন বুড়ো হয়েছি না, ও সব ঝামেলা আমার দ্বারা আর হবে না। না, আমি আর থাকবো না,
কালই চলে যাব। কোথায় যাবি? মডেলডাঙ্গায় চলে যাব। ঠিক বলছি যাব। আমার বড্ড কষ্ট হয়েছে রূপদা, তুমি আমায় এমন করে বললে শেষকালে। আমি গৃহত্যাগী হব 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 বলেই বাবা কেঁদে ফেললেন। রূপকাকা অমনি উঠে এসে বাবার হাত ধরে বললে, কাঁদিস নে শীতেনাথ, কাঁদিস নে। ছি, মুই আর তোরে কি বললাম, তুই তো কত কথা শুনিয়ে দিলি, কাঁদিস নে। শেষে দুজনেরই কান্না। আমরা ছেলে মানুষ অবাক হয়ে চেয়ে দেখতে লাগলুম দুই বড় লোকের কান্না। দাদা আমায় কনুইয়ের গুঁতো মেরে মুখে হাত চেপে হি হি করে হেসে উঠল। আমরাও বেশি দূরে গোলার নিমতলায় দাঁড়িয়েছিলাম। ব্যাপারটা শেষ পর্যন্ত অবশ্যই মিটমাট হয়ে গেল। বাবাও দেশত্যাগী হলেন না, রূপকাকাও চাকরি ছাড়লেন নাই। রূপকাকা রাত্রে চৌকিদারি করত। অনেক রাত্রে আমাদের বাড়ি এসে ঠাকুরমাকে জাগিয়ে দিয়ে বলতো, ওঠো বৌমা, জাগন থাকো, রাত খারাপ। চণ্ডীমণ্ডপে সন্ন্যাসী ঘোষ ও হিরু মাস্টার শুয়ে থাকতো। তাদের জাগিয়ে দিয়ে বলতো, একেবারে অমন নাক ডাকিয়ে ঘুমো কেন? ওঠো, মাঝে মাঝে তামুক খাও আর গোলাগুলোর চারিদিকে বেরিয়ে এসো না। একটা অদ্ভুত দৃশ্য কতদিন হিরু মাস্টার দেখেছে, আমাদের গল্প করেছে সকালবেলা। সব গ্রাম ঘুরে এসে অনেক রাত্রে চৌকিদারি পোশাক পরে লাঠি হাতে রূপকাকা অন্ধকারে আমাদের চণ্ডীমণ্ডপের পৈঠার ওপর বসে থাকতো। এক একদিন হিরু মাস্টার বাইরে এসে ওকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করতো, কে সে? মুই রূপ। বসে কেন এত রাতে? তোমরা তো দিব্যি ঘুমোচ্ছ, তোমাদের আর কি, গোলার ধান যাবে, শীতেনাথের যাবে। চোরের যা উপদ্রব হয়েছে তার খবর কি জানবা? মোর ওপর ঝুঁকি কত, মোর তো তোমাদের মতো ঘুমুলি চলবে না। শীতেনাথের এই ঝামেলার কতদিন পোয়াবো, এবার এলি চাবি ছড়া দিয়ে হাতে দিয়ে মুই খোলসা হব। কি আর পারি না বুড়ো বয়সে আর রাত জাগতি। হিরু মাস্টার বলে, ঘুমোগে যাও। কিন্তু মুই যে তোমাদের মতো নিশ্চিন্তে হতে পারিনি, তার কি হবে? ধানগুলোর ঝক্কি যে মোর ঘাড়ে ফেলে সে বাবু দিব্যি চাঙা হয়ে বসে আছেন। এবার আসুক, কিছুতেই আর এ বোঝা ঘাড়ে রাখছি না মুই। কিন্তু নিজের ইচ্ছেতে তার ছাড়তে হয়নি। বৃদ্ধ বয়সে 3 দিনের জ্বরে রূপকাকা আমাদের গোলার দায়িত্ব নামিয়ে চলে গেল। এও 7-8 বছর পরের কথা। আমরা তখন স্কুলে পড়ি। সব শুদ্ধ 30-32 বছর ও ছিল আমাদের বাড়ি। বাবার সঙ্গে আমরাও দেখতে গেলাম রূপকাকাকে। রূপকাকার ছোট্ট চালাঘর, একদিকে ডোবা, একদিকে বাঁশ ঝাড়। ছেঁড়া মলিন কাঁথা মুড়ি দিয়ে শীর্ণ সাদা দাড়ি রূপকাকা পুরনো মাদুরে শুয়ে। রূপকাকার ছেলের নাম বেজা, লোকে বলে বেজা বাঙাল। বেজা আমাদের দেখে বললে, আসুন বাবুরা, দেখুন দেখি বাবারে, জ্ঞান নেই, ভুল বকছে। বাবা ওর মুখের উপর ঝুঁকে পড়ে বললেন, ও রূপদা, কেমন আছো? ও রূপদা। রূপকাকা চোখ মেলে বললেন, কেডা? শীতেনাথ? কবে এলে? এই পরশু এসেছি। বেশ করেছ। এই শোনো, খাতায় মুড়ে লিখে রাখো, মই চিড়ে খাবার বেনামুড়ি ধান নিয়েছি 4 কাঠা, আহাদ মডেল কলাই 2 কাঠা, বাড়ি 2 কাঠা, বিষ্টু ধেরিসি 6 কাঠা ধান, বাড়ি 4 কাঠা। মোর ধান পৌষ মাসের এদিকে দিতে পারবো না, বলে দিচ্ছি, ভুলে যাব, লিখে রাখো। এই রূপকাকার দায়িত্বের শেষ। আর কোনো কথা বলেনি রূপকাকা। সেদিন সন্ধেবেলায় রূপকাকা আমাদের গোলাপালার দায়িত্ব চিরদিনের মতো ঝেড়ে ফেলে দিয়ে চলে গেল। বিশ্বস্ত লোকেদের জন্য কি কোনো স্বর্গ আছে? যদি থাকে, আমাদের বাল্যের রূপকাকার আসন অক্ষয় হয়ে আছে সেখানে। আজ 30 বছর আগেকার কথা এসব। এইসব চোরাবাজারের দিনে, জুয়াচুরির দিনে, মিথ্যে কথার দিনে বড্ড বেশি করে রূপকাকার কথা মনে পড়ে।